হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 এর WBTA এই টেস্ট পেপারের এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধানে আলোচনা করব। অলরেডি আমি 4টে ডিস্ট্রিক্টের কোশ্চেন সমাধান করে দিয়েছি, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা 5 নম্বর ডিস্ট্রিক্ট দেখে নাও, হচ্ছে কি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট কোশ্চেন, অর্থাৎ উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট কোশ্চেন। আজকে এই কোশ্চেনের পার্ট বি এর যে এমসিকিউ 14টা প্রশ্ন আছে, সেই 14টা ব্যাখ্যা সহকারে সমাধান নিয়ে আলোচনা করবো এবং সঠিক উত্তরটা কী হবে সেটাও বলবো। তো সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্রথম কোশ্চেনটা দেখে কি আছে, 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো না, বায়োসাভার সূত্রে ভেক্টর রূপ কি হলো? সূত্রের ভেক্টর রূপটি হলো অপশন dv equal to mu0 by 4 pi I, dv equal to mu0 by 4 pi I, তারপরে কি দেখো না এখানটায় r cross del l by হচ্ছে কত আছে r cube। কি অপশন হচ্ছে dv equal to mu0 by 4 pi I del l cross r by r, mu0 I 4 pi into del l r by r। অপশন সিটা কি বলছে দেখো না, অপশন dv equal to mu0 I by 4 pi del l cross r by r, dv equal to mu0 I by 4 pi del l cross r by r square। অপশন ডিটা বলছে কি mu0 I by 4 pi del l by r, dv equal to mu0 I by 4 pi del l by r। তাহলে বেসিক mu0 by 4 pi I del l sin theta by r square। দেখে না, এটা ছিল dv equal to mu0 by 4 pi I del l sin theta by r square। এটা হচ্ছে সূত্র। কিভাবে সূত্র আসলো সেটা জানার জন্য ভিডিওটা আমার এর উপরে থিওরি ভিডিও আছে, সেটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে এসেছিল। এটা তো এটা হচ্ছে মেন বায়োসাভার সূত্রটা, নর্মাল স্কেলার রূপটা হচ্ছে এটা, dv equal to I by mu0 by 4 pi I del l sin theta by r square। এবার এটাকে ভেক্টর আকারে সাজাবো কি করে দেখো না, খুবই সহজ। তাহলে বা dv equal to mu0, এই আইটাকে অ্যাকশন করলাম mu0 I by 4 pi into del l, এই r স্কোয়ার আছে এখানে, একটা কাজ করলাম এখানে r দিলাম, sin থিটা করলাম বাই r স্কোয়ার ইন্টু r, এটা ইন্টু r স্কোয়ার ইন্টু r। তাহলে উপর নিচে আমি r দিয়ে গুণ করলাম, ওকে, উপর নিচে দিয়ে আমি r দিয়ে গুণ করলাম। তাহলে উপরটা কি আছে দেখুন, del l r sin থিটা, তাই না? তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে বা dv ভেক্টর যদি দিয়ে দিই, তাহলে এখানটা হয়ে যায় কি mu0 I by 4 pi del l r sin থিটা। এখানে যদি ভেক্টর আছে, তাহলে এটা ভেক্টর হতে গেলে কি হবে, একটা ক্যাপ দিতে হবে, তাহলে এটা r ক্যাপ বাই r কিউব, r স্কোয়ার r কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখে নাও, তাহলে dv ভেক্টর ইকুয়াল টু mu0 I by 4 pi into del l r sin থিটা r কিউব। তাহলে a b sin থিটা ইন ক্যাপ, তাহলে কি হয় a ক্রস b, তাহলে এটা হয়ে যাবে কি del l ক্রস r, নিচে কত হচ্ছে দেখে নাও r কিউব। ব্যাস, এইটাই হচ্ছে কি বায়োসাভার সূত্রের ভেক্টর রূপ। দেখে নাও, এটা হচ্ছে কি বায়োসাভার সূত্রের ভেক্টর রূপ। তাহলে এর মধ্যে কোন অপশনটা আছে দেখে নাও, del l ক্রস r বাই r কিউব, এটা হচ্ছে অপশন বি। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, আধানের তলমাত্রিক ঘনত্বের এসআই একক হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব, খুবই সহজ দেখে নাও, আধানের তলমাত্রিক ঘনত্বের এসআই একক কোনটা হবে? কোশ্চেন নাম্বার 2। তাহলে অপশনগুলো দেখে নাও, অপশন এ, অপশন এটা কি বলছে দেখে নাও, কুলম মিটার। ওকে, কুলম মিটার।
অপশন বি কি বলতে গেলে কুলম্ব মিটার -1, কুলম্ব মিটার -1। অপশন সি কি বলতে গেলে কুলম্ব মিটার -2, কুলম্ব মিটার -2। অপশন সিটা কি বলছে দেখে নাও, কুলম্ব মিটার স্কয়ার, কুলম্ব মিটার স্কয়ার, কুলম্ব মিটার স্কয়ার। ওকে, এটা তাহলে কোনটা সঠিক হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব বা এটা বলে সারফেস চার্জ ডেনসিটি, ইংলিশে বলে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে সেটা কি হয় দেখে নাও, সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার এরিয়া আধান ডিভাইড বাই তার ক্ষেত্রফল যদি ভাগ করা হয় সেটাকে আমরা বলি কি সারফেস চার্জ ডেনসিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার দেখো না, এসআই পদ্ধতিতে বলেছে, তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক কি? সিগমা ইকুয়াল টু বলতে এসআই পদ্ধতি আধানের একক কি? কুলম্ব। আর ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কয়ার। তাহলে কি পেলাম আমরা এখান থেকে? কুলম্ব ইন্টু মিটার -2, মিটার -2। এইটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। ওকে, খুবই সহজ তাই না? তো অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সার হচ্ছে কি অপশন সি, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নাও, কতকগুলি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান, সমবায়টির সর্বনিম্ন রোধের মানের অপশন এ সমান, অপশন বি বেশি, অপশন সি কম, অপশন ডি কোনোটি না। খুব সুন্দর কোশ্চেন। কতগুলি রোধকে নিয়ে যদি আমরা সমান্তরাল সমবায় করি তার তুল্য রোধের মান যে রোধগুলোকে সমান্তরাল সমবায় করেছি তার সর্বনিম্ন রোধের বেশি হবে না কম হবে? ওকে, তাহলে দেখে নাও কি হবে অ্যান্সারটা। কোশ্চেন নাম্বার 3 অপশন এ, অপশন এটা কি বলছে দেখে নাও, অপশন এ এখানে বলছে কি সমান, অপশন বিটা কি বলছে দেখে নাও বেশি, অপশন সি কম, অপশন ডি কোনোটি নয়। ওকে, কোনোটি নয়। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। এক্সাম্পল সলভ নিচে দিলাম, আমি যদি 3টে রোধ নিই, R1 ইকুয়াল টু 10 ওহম, ওকে, R2 ইকুয়াল টু 4 ওহম, R3 ইকুয়াল টু 3 ওহম। তাহলে এই 3টে রোধকে যদি আমরা সমান্তরাল সমবায় করি তাহলে তুল্য রোধ কত আসবে দেখে নাও। সমান্তরাল সমবায় করলে কত হচ্ছে দেখি, আমি সমান্তরাল সমবায় করলে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাহলে 1/10 প্লাস 1/4 প্লাস 1/3। ওকে, 1/3। তাহলে কত হচ্ছে দেখেন, এটা আমি একটা কাজ করছি, এটাকে 6 করছি আর এটাকে 4 করছি। এই জন্য যে মানে 3 থাকলে অড আমরা নিচ্ছি না, এখানটায় ইভেন নিচ্ছি। ওকে, তাহলে সুবিধা হবে। অডও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। ওকে, তুমি যা পারে নিতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে টোটাল রোধ কত হচ্ছে দেখে নাও। যদি এটাকে লসাগু করি কত হবে দেখে নাও, তাহলে 1/R ইকুয়াল টু 6 4 10, তাই তো 4 6 10। তাহলে 2 দিয়ে 2 1 2 2 4 3 2 6 5 2 10। ওকে, এটা যাবে না, তাহলে 3 5 15 15 2 30 30 2 60, তাহলে 60 লসাগু, উপরে 6 10 60 10, এটা 4 15 60 15। তাহলে কত হচ্ছে 1/R ইকুয়াল টু, উপরে কত হচ্ছে দেখে নাও, 10 আর 15 কত 25, 25 আর 6 কত হচ্ছে দেখে নাও, 25 আর 6 31। ওকে, 31/60, 31/60 ভালো করে দেখে নাও। আমরা 10 আর 15 25, 25 আর 6 কত হচ্ছে 31, তাহলে 31/60। তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল 60/31। তাহলে এটা কি লেস দ্যান 2, 2 এর থেকে তো কম হবে দেখে নাও। 31 30 হলো 30 2 60 2 হতো, কিন্তু এটা 31 হাজার 2 এর থেকে কম হবে, এটা 1.89 বা সামথিং এরকম কিছু হবে। ওকে, তাহলে দেখে নাও আমরা এটা কি তুল্য রোধ, বা এটাকে আমি বলতে পারি নিয়ারলি ইকুয়াল টু 2, নিয়ারলি ইকুয়াল টু 2, 2 এর কাছাকাছি এর মান হবে। ওকে, 31 এর ভাগ করে দেখবে 1.89 সামথিং আসবে।
তাহলে এখানে দেখেন এই যে তিনটে রোধ নিয়েছিলাম, এখানে যে আমরা তিনটে রোধ নিয়েছিলাম, এর মধ্যে সর্বনিম্ন রোধ কোনটা? R3। R3 মান হচ্ছে 4, তাহলে সব থেকে কম হচ্ছে এটা। আর আমরা যে তুল্য রোধ বের করলাম তার মান কত? 2। অর্থাৎ কোনো রোধকে সমান্তরাল সমবায় করলে তার মধ্যে সর্বনিম্ন যে রোধ হবে তুল্য রোধ তার থেকেও কম হবে, তুল্য রোধের মান তার থেকে কম হবে। তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে দেখে নাও, যে এখানে বলছে কতকগুলি রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধের মান সমবায়ের সর্বনিম্ন রোধের মানের কী হবে? সর্বনিম্ন রোধের মানের থেকে কী হবে? কম হবে। অর্থাৎ অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তো সর্বদা এটা মনে রাখবে, সমতল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ওই রোধগুলোর মধ্যে সর্বনিম্ন যে রোধ হবে তার থেকেও কম হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নাও। দুটি কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে, দুটি কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে পারস্পরিক আবেশাঙ্কের মান অপশান এ বৃদ্ধি পাবে, অপশান বি হ্রাস পাবে, অপশান সি একই থাকবে, অপশান ডি প্রথমে বাড়বে তারপর কমবে। কোনটা হবে দেখে নাও। খুবই সুন্দর কোশ্চেন, এটা বেসিক কনসেপ্টের উপর এই সমাধানগুলো করতে পারো তোমরা। সেজন্য বারবার বলে বেসিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার রাখার চেষ্টা করবে। ওকে, তা দেখে নাও কোশ্চেন নাম্বার 4, অপশান এ। অপশান এ কি বলছে দেখে নাও। অপশান এ বলছে কি? অপশান এ বৃদ্ধি পাবে, অপশান বি হ্রাস পাবে, অপশান সি কি বলছে দেখে নাও একই থাকবে, একই থাকবে। অপশান ডিটা কি দেয়? প্রথম বাড়বে তারপর কমবে, প্রথমে বাড়বে তারপর কমবে। ওকে, তাহলে কোনটা দেখো কি বলছে কি? দুটি কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুটো কুণ্ডলী দিল, তাহলে এই দুটো কুণ্ডলীর মধ্যেকার যে দূরত্ব যদি বৃদ্ধি পায়, বা এখানে বলতে পারি কি তাহলে এই দুটো কুণ্ডলীর মধ্যেকার দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সাবেশাঙ্কের মান কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? বেসিকভাবে আমরা বুঝতে পারি কি এটা হ্রাস পাবে, অর্থাৎ সাবেশাঙ্কের মান হ্রাস পাবে। তাহলে দেখলাম দুটি কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে পারস্পরিক আবেশাঙ্কের অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স পারস্পরিক আবেশটা কি হবে? হ্রাস পেয়ে যাবে। ওকে, এটা হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 ছিল। কোশ্চেন নাম্বার 5টা দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি আধানকে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে স্থানান্তরিত করা হলো। এক্ষেত্রে আধানটির বিভব শক্তি কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? খুবই সুন্দর কোশ্চেন, এটাও বেসিক কনসেপ্টের উপর দেখে নাও কোশ্চেনটা আছে। দেখে নাও কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নাও। একটি আধানকে নিম্নবিন্দু বিভব থেকে উচ্চ বিন্দু বিভবে স্থানান্তর করা হলো। এক্ষেত্রে আধানটির বিভব শক্তি অপশান এ একই থাকবে, অপশান বি কি বলছে দেখে নাও বৃদ্ধি পাবে, অপশান সি হ্রাস পাবে, অপশান ডিটা কি বলছে দেখে নাও শূন্য হবে। ওকে, তাহলে দেখে নাও একটি আধানকে, তাহলে দেখে নাও V1, এটা হচ্ছে কি V2 গ্রেটার দেন V1, এটা তো উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, আধানটা এখানটায় আছে। ওকে, তাহলে আধানকে যখন আমরা সাধারণত আধান কি হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে স্থানান্তরিত হয়। কিন্তু যদি অপোজিটটা করি, আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি নিয়ে যাই, তাহলে এর আধানটির বিভব শক্তি কি হবে? আধানটির বিভব শক্তি হ্রাস পাবে। এখানে কি হবে? হ্রাস পাবে। ওকে, এখানে আধানের বিভব শক্তি কি হবে? হ্রাস পাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেনটা দেখেন কি বলছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে বেগ c হলে কোনটি সঠিক হবে? খুবই সহজ একদম,
এই কোশ্চেনটা তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে, দেখো না খুবই ইজি কোশ্চেন আছে। অর্থাৎ সি এর মান কত হবে, সি এর মান, এই কোশ্চেন দেখো রিপিট হচ্ছে, সেই জন্য এই কোশ্চেনগুলো ভালো করে একদম মনে রাখবে এগুলো। অপশান এ, অপশান এ সি ইকুয়াল টু, দেখো না অপশান এটা কী বল, সি ইকুয়াল টু 1/μ0 এপসিলন নট। অপশান বি, অপশান বিটা হচ্ছে কি দেখো না, সি ইকুয়াল টু 1/√μ0 এপসিলন নট। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখে নাও, সি ইকুয়াল টু √μ0 এপসিলন নট। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও, সি ইকুয়াল টু √μ0/ε0। ওকে, এইটা তাহলে দেখে নাও এখানে সঠিক উত্তর কী হবে দেখে নাও। নর্মালি দেখে নাও μ0 মান কত হয়, μ0 হচ্ছে কি 4π × 10⁻⁷, আর এপসিলন নট হচ্ছে কি 8.854 × 10⁻12। তাহলে এই মানগুলো যদি বসাও দেখবে অ্যাকচুয়ালি 1/√μ0 এপসিলন নট। তাহলে μ0 মান এটা বসাবে, এপসিলন নট মান এটা বসালে দেখবে এটা অ্যান্সার আসবে নিয়ারলি ইকুয়াল টু অ্যাবাউট 3 × 10⁸ মিটার/সেকেন্ড, অর্থাৎ স্পিড অফ লাইট, আলো স্পিডের সঙ্গে সমান হবে। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান বি, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে একটি তড়িৎচুম্বক তরঙ্গের বেগ হবে সি ইকুয়াল টু 1/√μ0 এপসিলন নট। ওকে, নেক্সট কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা যাবো। কোশ্চেন নাম্বার 7টা কী বলছে দেখে নাও, একটি μ ইকুয়াল টু √3 প্রতিসারাঙ্ক যুক্ত কাঁচের প্রিজমের সর্বনিম্ন বিচ্যুতি কোণ প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে সমান, প্রিজমের প্রতিসারক কোণটি হলো, অর্থাৎ মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতিটা প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে সমান হলে তাহলে প্রিজমের প্রতিসারক কোণটার মান কত হবে সেটা বের করতে বলেছে। এটা ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা মুখে মুখে এমনি করা যাবে না এটা। তাহলে দেখে নাও এটা কীভাবে সমাধান করবো আমরা। কোশ্চেন নাম্বার 7, তাহলে অপশানগুলো বলছে দেখেন, অপশান এ, অপশানগুলো কী কী বলছে দেখে নাও, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 30 ডিগ্রি অপশান বি, 45 ডিগ্রি অপশান সি, 60 ডিগ্রি অপশান ডি, 90 ডিগ্রি। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমাকে মেন ফর্মুলা যেতে হবে, মিউ, এখানে মিউ ইকুয়াল টু বলে দিই দেখে নাও, মিউ ইকুয়াল টু √3, মিউ ইকুয়াল টু কত বলেছি দেখে নাও, মিউ ইকুয়াল টু √3। তাহলে বলতে পারি কি মিউ ইকুয়াল টু আমরা জানি সাইন ΔM প্লাস a/2 বাই সাইন a/2, তাই না? এটা যে ফর্মুলা ন্যূনতম চ্যুতির, এইটা হচ্ছে ফর্মুলা প্রতিসারাঙ্ক সঙ্গে। তাহলে এখানটা দেখে না বলে দিয়েছে কি ΔM ইকুয়াল টু এ, ΔMটা এ, অর্থাৎ প্রিজমের ন্যূনতম চ্যুতিটা প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে সমান, ΔM ইকুয়াল টু এ। তাহলে যদি বসিয়ে দিই তাহলে বা মিউ ইকুয়াল টু সাইন a প্লাস a/2 বাই সাইন a/2। তাহলে উপরটা কত হচ্ছে দেখো না, সাইন 2a/2 ডিভাইড বাই সাইন a/2। তাহলে 2 2 কাটলো, উপরটা কত হলো, তাহলে বা বলতে পারি কি মিউ ইকুয়াল টু সাইন এ, বা আমি এটাকে বলতে পারি কি 2 ইন্টু, বা আমি না কেটে এইভাবে রাখছি দেখে নাও। ওকে, 2a/a, তাই তো, এটা তো আমি বলতে পারি কি 2 ইন্টু a/2 বাই সাইন a/2। তাহলে এটা কী হয়, সাইন 2 থিটার ফর্মুলা, উপরটা সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কী আছে, সাইন এ 2 সাইন এ কস এ, তাই না, 2 সাইন এ কস এ বা 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটায় বসাবো। তাহলে মিউ ইকুয়াল টু 2 সাইন a/2 কস a/2 ডিভাইড বাই সাইন a/2। তাহলে সাইন a/2 কেটে যাবে, তাহলে এখানে কস a/2 আছে। তাহলে বা এর মান, মিউ এর মান কত √3, তাহলে √3 ইকুয়াল টু 2 কস a/2। তাহলে বা কস a/2 ইকুয়াল টু √3/2। তাহলে √3/2 ইকুয়াল টু কস a/2। তাহলে কস কত ডিগ্রির মান √3/2, আমরা জানি কি সাইন 60 ডিগ্রির মান কত √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2 হলে তাহলে কস কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে এটা হবে কি, তাহলে বা কস a/2 ইকুয়াল টু কস 30 ডিগ্রি। ওকে, কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কস উঠে গেলে তাহলে বা
বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে এখান থেকে বলতে পারি কি এ ইকুয়াল টু 30 দুগুণে 60, 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে প্রতিসারক কোণটা হবে কি 60 ডিগ্রি। অপশানটা দেখে নাও, অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও কীভাবে করলাম, ফর্মুলা মেন দেখে নাও, মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম এ প্লাস বাই এ ডেল্টা এম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। এবার ডেল্টা এম মান বসাবে, সমাধান সিম্পল সমাধান, কোনো জটিলতা নেই, সিম্পল সমাধান করে দেবে। কস এ বাই 2 ইকুয়াল √3/2 হবে, আর কস √3/2 মানে কস 30 ডিগ্রি, তাহলে এ বাই 2 হচ্ছে 30 ডিগ্রি, আর তাহলে এ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনটা ডিসকাস করবো। 8 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি উভয়তল লেন্সের মিউ ইকুয়াল টু 1.5 বক্রতা ব্যাসার্ধ 1.5 আর বক্রতা ব্যাসার্ধ বলছে 50 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা হলো, লেন্সের ক্ষমতা তাহলে কী আছে দেখে নাও, অপশানগুলো কী বলছে এখানটায়। তো দেখে নাও লেন্সের ক্ষমতা, কোশ্চেন নাম্বার 8, অপশান এ। অপশান এ দেখে নাও কি প্লাস 1.0 ডি। অপশান বি, অপশান বি কি বলছে প্লাস 0.2 ডি। অপশান সি, অপশান সিটা কত বলছে দেখে নাও মাইনাস 1.0 ডি, আর অপশান ডি মাইনাস 0.2 ডি, 0.2 ডি। ওকে, তাহলে এইটা হচ্ছে অপশানগুলো দেখে নাও। এখানে কোশ্চেনে কী বলেছে দেখে নাও, মিউ ইকুয়াল টু কত বলে দেখো, মিউ ইকুয়াল টু বলে দিচ্ছে কত 1.5। ওকে, 1.5, আর বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলেছে কত 50 সেন্টিমিটার। আর ইকুয়াল টু কত বলেছে দেখে নাও 50 সেন্টিমিটার। এবারে কোশ্চেনে এখানে দেখে নাও, এখানে আমি অ্যান্সারটা কোনটা না জেনেও কোন অপশানগুলো হবে না সেটা বলতে হবে। সেটা কী হবে, বেসিক কনসেপ্ট দেখে নাও। যদি উভয় অবতল বলছে, অবতল লেন্সের জন্য কি চশমার ক্ষমতা সর্বদা নেগেটিভ হয়। ওকে, পজিটিভ হবে না। তাহলে এই পজিটিভ যেটা আছে অপশান এ আর অপশান বি, এই দুটো অপশান হবেই না, কারণ দেখেন এই দুটো পজিটিভ আছে। তাহলে পজিটিভ অপশান কখন হবে না, হবে নেগেটিভ, হয়তো সি নাহলে ডি, এর মধ্যে হবে। এবার দেখেন, এবার আমরা আসবো কি লেন্সের মেন ফর্মুলাটা কি আছে দেখে নাও। আমরা জানি কি 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবার উভয় অবতল বলছে, উভয় অবতলের ক্ষেত্রে কী হবে r1 ইকুয়াল টু r2 হবে, ইকুয়াল টু r ধরলাম, আর এটা নেগেটিভ হবে, r1টা এখানটাই নেগেটিভ হবে, r1টা নেগেটিভ আর হবে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই 1/f ইকুয়াল টু 1.5 মাইনাস 1, কারণ দেখো না মিউ ইকুয়াল টু কত বলছে 1.5। ওকে, আর এটা কী আছে দেখো না মাইনাস আর মাইনাস 1/r, তাহলে মাইনাস মাইনাস বাইরে গেলে কত হচ্ছে, তাহলে বা 1/f ইকুয়াল টু মাইনাসটা বাইরে বের করলাম, 0.5 মাইনাস 1 করলে 1.5 মাইনাস 1 বা 0.5 ইন্টু এটা কত হচ্ছে দেখে নাও 2/r। ভালো করে দেখে নাও, এটা 2/r হবে এটা। তাহলে আর এর মানটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস 0.5 দুগুণ 10, তাহলে 1, 1/r এর মান কত 50 1/f ইকুয়াল টু, তাহলে এখান থেকে বলতে পারি কি f ইকুয়াল টু মাইনাস 50 সেন্টিমিটার, f ইকুয়াল টু মাইনাস 50 সেন্টিমিটার। ওকে, এইটা তাহলে এখানে পাওয়ারটা কত হবে, তাহলে অতএব ক্ষমতা এখানে কি বলে দেখে নাও, অতএব লেন্সের ক্ষমতা, তবে লেন্সের ক্ষমতা P ইকুয়াল টু 100/f, তাহলে 100/-50, 0 0 5 দুগুণে 10 2, তাহলে P ইকুয়াল টু মাইনাস 2d বা 2 মিটার মাইনাস 1, 2 মিটার মাইনাস 1 বা 2d। ওকে, এখানে মাইনাসটা, এখানে পাওয়ারটা আছে মাইনাস 2d, কিন্তু অ্যান্সার দেখে নাও 0.2d, তাহলে এখানে অপশানটা ভুল দেওয়া আছে। ওকে, রাইট অ্যান্সার হবে কি এইটার ক্ষেত্রে, রাইট অ্যান্সার হচ্ছে কি চশমার পাওয়ার P ইকুয়াল টু মাইনাস 2d, এইটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলোই ভুল দেওয়া আছে। এরকম WBT বা WH এখানে অনেক অপশানগুলো ভুল আছে। যারা বা যে ভাবছো যে শুধু আমরা অপশানগুলো মুখস্থ করে চলে যাবো অ্যান্সার লিখে, কিন্তু ভুল সিদ্ধান্ত এটা। তোমাকে ক্যালকুলেশনগুলো ভালো করে বুঝতে হবে, কারণ যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো সঠিক দেওয়া নেই, অনেকটাই ভুল অপশান দেওয়া আছে। সেই জন্য তোমরা প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে দেখবে, আর সেইগুলো কীভাবে সমাধান হচ্ছে, অ্যান্সারটা সঠিক কোনটা হচ্ছে সেইটা ভালো করে ফলো করবে। ওকে, তো নেক্সট দেখো এটা 8 নম্বর কোশ্চেন। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো কী বলছে, কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো, কোনো ধাতুর কার্য অপেক্ষকে নির্ভর করে।
নির্ভর করে না, কোন ধাতুর কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন নির্ভর করে না। অপশান এ ধাতব তলের প্রকৃতির উপর, এখানে অপশান নাই, এটা এ বি বলছে। এ ধাতব তলের প্রকৃতির উপর, বি ধাতব বস্তুর মাত্রার উপর, সি ধাতব পদার্থের ধর্মের উপর, ডি ধাতব পদার্থের পরিমাণের উপর। এর মধ্যে কোনটাই চারটে যে বলে তার মধ্যে কোনটা সঠিক হবে? অপশান এ সি, অপশান বি শুধুমাত্র এ, অপশান সি বি সি, অপশান ডি বি ডি। আমি এটা ভালো করে লিখছি, তা নাহলে তোমরা বুঝতে পারবে না, ব্যাপারটা তোমরা গুলিয়ে ফেলবে। এটা আমি অপশন কি বলছে দেখে নাও, তার মধ্যে কোনটা হবে বা কোনটা হবে না সেটা তোমরা চিন্তা ভাবনা করবে। দেখে নাও কি বলছে এখানটায়। কোশ্চেন নাম্বার 9, প্রথমেটা এ। ওকে, এ বলছে কি, এটা হচ্ছে ধাতব তলের প্রকৃতির উপর, ধাতব তলের প্রকৃতির উপর। ওকে, এটা অপশন বি দেখে নাও, ধাতব বস্তুর মাত্রার উপর, ধাতব বস্তুর মাত্রার উপর। সিটা কি বলছে দেখে নাও, ধাতব পদার্থের ধর্মের উপর, ধাতব পদার্থের ধর্মের উপর। ডিটা কি বলছে দেখে নাও, ধাতব পদার্থের পরিমাণের উপর, ধাতব পদার্থের পরিমাণের উপর, তাহলে এই চারটে প্রকৃতি বোঝে। ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক W=H/μ0। তাহলে কার্য অপেক্ষকটা মেন কি আছে সেটা ভালো করে বুঝে নাও। কার্য অপেক্ষক হচ্ছে কি, একটা মিনিমাম এনার্জি, যেই এনার্জি কোনো ইলেকট্রন যদি অ্যাবজর্ব করে বা গ্রহণ করে তা সে ওই ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হয়। অর্থাৎ একটা ইলেকট্রন কি ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে যেই পরিমাণ শক্তি লাগে সেই শক্তিকে আমরা বলছি কি ওয়ার্ক ফাংশন। ওকে, ক্লিয়ার? এবার তার সঙ্গে এটা মেলাও। অপশানগুলো কি বলছে দেখে নাও। এবার হচ্ছে প্রকৃত অপশান এটা হচ্ছে কি এ সি। অপশান বি কি বলছে দেখে নাও, শুধুমাত্র এ, অপশান সি কি বলছে দেখে নাও, বি সি। অপশান ডি বি ডি। কোশ্চেনটা কি বলছে কি দেখে নাও, কোনো ধাতুর কার্য অপেক্ষক নির্ভর করে না, কোনো ধাতুর কার্য অপেক্ষক নির্ভর করে না। এই চারটে বিষয়ের মধ্যে কোন বিষয়ের উপর কার্য অপেক্ষক নির্ভর করে না? কার্য অপেক্ষক কি বললাম, কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে যে ন্যূনতম শক্তি লাগে সেটা হচ্ছে কার্য অপেক্ষক। তাহলে এখানে দেখে নাও, প্রথমে দেখে নাও কোনটা হবে না, পরিষ্কার বুঝে নাও। এখানে হচ্ছে কি ধাতব বস্তুর মাত্রার উপর, কত মাত্রায় ধাতব বস্তু হয় তার উপর কখনো ডিপেন্ড করবে না। এটা কার্য অপেক্ষক কখনো ডিপেন্ড করবে না যে কত মাত্রার পদার্থ আছে, আর বা ধাতব পদার্থের পরিমাণের উপর, কত পরিমাণ পদার্থ দিচ্ছি তার উপরে কার্য অপেক্ষক নির্ভর করবে না। তাহলে এখানে অপশান ডি ইজ এ রাইট আনসার। বিডি অর্থাৎ ডি আর বি এই দুটো বিষয়ের উপর কার্য অপেক্ষক নির্ভর করবে না। ভালো করে দেখে নাও, ধাতব বস্তুর মাত্রার উপরে, কত মাত্রায় আমার পদার্থ আছে তার উপরে কার্য অপেক্ষক নির্ভর করবে না, আর কত পরিমাণে আছে, তো পরিমাণ কম বেশি যাই হোক, ইলেকট্রন কি পরিমাণ শক্তি নিচ্ছে সেটা জানলেই হবে। ওকে, তাহলে এই দুটো বিষয়ের উপরে ধাতুর কার্য অপেক্ষক নির্ভর করবে না। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, এটা ছিল কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10টা দেখে নাও। কোশ্চেন নাম্বার 10টা কি বলছে, আলোকরশ্মি যখন, ভালো করে বুঝে নাও, আলোকরশ্মি যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন তার বেগ দ্বিগুণ হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সংকট কোণের মান হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সংকট কোণের মান হবে বলে অপশানগুলো দিয়েছে দেখে নাও। এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে, এটা আমি তোমাদের সমাধান করে দেখাবো যে কিভাবে কোনটা অ্যান্সার হবে। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 10 অপশান এ। কি অ্যাঙ্গেল বলছে দেখে নাও, 30, 60, 90। ওকে, 30, 60, 90, 30 ডিগ্রি। অপশান বি
60 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি। অপশান ডিটা কি বলছে দেখে নাও, তথ্য অসমাপ্ত, তথ্য অসমাপ্ত, অসমাপ্ত। ওকে, হ্যাঁ দেখে নাও তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। আমরা জানি কি সংকট কোণের ক্ষেত্রে মিউটা কত বলে দেখে নাও, মিউ ইকুয়াল টু কত বলেছে, মিউ ইকুয়াল টু বলেছে এখানটা দেখে নাও। মিউটা আগে আমাকে বের করতে হবে, আগে সংকট কোণের ফর্মুলা জানতে হবে। থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/মিউ, থিটা সি ইকুয়াল সাইন ইনভার্স 1/মিউ, কিন্তু মিউটা তো আমি জানি না। তাহলে মিউ আবার কি, মিউ ইকুয়াল টু সি বাই ভি, বা বলতে পারি মিউ ইকুয়াল টু যে V1/V2। এবার V1/V2টা কি, তাই না? সি হচ্ছে কখন, যখন বাই মাধ্যম হবে, অর্থাৎ এটা হচ্ছে কি যদি দুটো মিডিয়াম থাকে, ওকে, এটা হচ্ছে কি 2 নম্বর মিডিয়াম, এটা হচ্ছে কি 1 নম্বর মিডিয়াম। ওকে, তাহলে দেখে নাও যদি এটা হয়, বা এটা হচ্ছে দেখে নাও এটা হচ্ছে কাঁচ মাধ্যম, এটা হচ্ছে বাই মাধ্যম, তাহলে এটা আলো মাধ্যম। ওকে, যদি আলো ঘন মাধ্যমতে যায়, ভালো করে দেখে নাও, ঘন মাধ্যমে যায় লঘু মাধ্যমে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যায়, তাহলে কী হবে, এর বেগ বৃদ্ধি পাবে। আলো যত ডেন্সার মিডিয়াম যায় তার বেগ তত কমবে। ওকে, এখানে কি বলেছে দেখে নাও, যে আলো যে ঘন মাধ্যম লঘু মাধ্যম বলে যায়, যে মাধ্যম থেকে একটা মাধ্যম থেকে যেন অন্য মাধ্যমে যায় তার বেগ বেড়ে যায়। তাহলে কোন মাধ্যম থেকে যাচ্ছিল, ঘন মাধ্যম থেকে, কোন মাধ্যমে গেছে বেগ ডবল হয়েছে, মানে সেই মাধ্যমটা কি লঘু মাধ্যম। তাহলে এই যদি আলো এই মাধ্যমে যদি বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ এই মাধ্যমে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে সংকট কোণটা কত হবে, তাহলে মিউটা বের করতে হবে। এখানে বলতে পারি কি, এখানে বলেছে কি V2, ঘন মাধ্যমের বেগ যদি আমি ভি ধরি, আর তাহলে V2 ইকুয়াল টু যদি ভি হয়, আর লঘু মাধ্যমের বেগ V1 ইকুয়াল টু 2v, বেগটা বলছে ডবল হবে। দেখেন বলছে কি ঘন মাধ্যমের বেগ যা হবে লঘু মাধ্যম বেগ তার থেকে ডবল হবে, একটি মাধ্যম বেগ যা অন্য মাধ্যম ডবল, মানে কি মিউ ইকুয়াল টু V1/V2 যদি বলি, তাহলে মিউ ইকুয়াল টু 2v/v। এটা যেটা ঘন মাধ্যমের বেগ, এটা হচ্ছে লঘু মাধ্যমের বেগ, এটা ঘন মাধ্যমের বেগ, এটা লঘু মাধ্যমের বেগ। তাহলে ঘন মাধ্যমে যা বেগ লঘু মাধ্যমে তার ডবল বেগ, তাহলে লঘু মাধ্যমে 2v আর ঘন মাধ্যমে v, তাহলে v কাটলে মিউ ইকুয়াল টু কত 2। তাহলে আমরা মিউ এর মান কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এইভাবে মিউটা বের করতে হবে, কারণ কোশ্চেনে বলে দিয়েছে। ওকে, এবার এখানে আমরা মান বসাবো, দেখে নাও তাহলে কত আসবে দেখে নেন এখানে, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স 1/2, মিউ ইকুয়াল টু 2 বেরিয়েছে এখানটায়। তো সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু কত হচ্ছে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে কি সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে থিটা সি ইকুয়াল 30 ডিগ্রি, আর সংকট কোণটা তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি। ভালো করে দেখুন, হাফ হচ্ছে কত সাইন 30 ডিগ্রি মান, সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে কি তাহলে শুধু 30 ডিগ্রি, থিটা সি হচ্ছে 30 ডিগ্রি। অপশান দেখে নাও, অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 11। ওকে, কোশ্চেন নাম্বার 11 দেখে নাও কি আছে। দ্রুতগামী নিউট্রনকে মন্দীভূত করা হয়, মন্দীভূত মানে তাপীয় নিউট্রনে পরিণত করা হয়। ওকে, তাহলে একটা উচ্চ গতিশক্তি সম্পন্ন নিউট্রনকে তাপীয় নিউট্রনে রূপান্তর করা হয় কার দ্বারা, এখানে মন্দীভূত করা হয় অপশান এ সিসার প্রতিবন্ধক ব্যবহার করে, অর্থাৎ লেড ব্যবহার করে, অপশান বি জলের মধ্য দিয়ে পাঠিয়ে, অপশান সি ভারী নিউক্লিয়াসের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়ে, অপশান ডি শক্তিশালী তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে। ভালো করে এখন নাও, আমি যে অপশনগুলো বলছি ভালো করে দরকার করে খাতা লিখে নাও। তো কি বলছে অপশান এটা বলছে, কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। একটি দ্রুতগামী নিউট্রনকে মন্দীভূত করা হয়, মন্দীভূত মানে মন্থর বেগ বা তাপীয় নিউট্রনে পরিণত করা হয় কার মাধ্যমে, নিউট্রনকে পাঠিয়ে। আমি বলেছিলাম কি একটি উচ্চ গতিশক্তি সম্পন্ন নিউট্রনকে তাপীয় নিউট্রনে পরিণত করতে তার মধ্যে একটা মডারেটরের মধ্য দিয়ে, একটা মাধ্যমের মধ্য দিয়ে নিউট্রনকে পাঠাতে হয়, সেই মাধ্যমটা কি বলা হয়, মডারেটর বলা হয়, তাই না? তা সেখানে মডারেটরের নামই চেয়েছে এখানে। অ্যাকচুয়ালি এখানে এর 4টে যে অপশন আছে তার মধ্যে কোনটি মডারেটর। ওকে, তাহলে এখানে অপশান এ সিসার প্রতিবন্ধক ব্যবহার করে, অপশান বি জলের মধ্য দিয়ে পাঠিয়ে, অপশান সি ভারী নিউক্লিয়াসের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়ে, অপশান ডি শক্তিশালী তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে।
রাইট অ্যান্সার ইজ অপশন ডি, অপশন বি, জলের মধ্য দিয়ে পাঠিয়ে। ভারী জল D2O, ওকে, গ্রাফাইট D2O এগুলো সবই হচ্ছে কি, এগুলো হচ্ছে কি মডারেটর। ওকে, মডারেটর কি, যার মধ্য দিয়ে উচ্চ গতিশক্তি সম্পন্ন নিউট্রনকে পাঠিয়ে তাপীয় নিউট্রনে পরিণত করা হয় তাকে বলা হয় মডারেটর। আর মডারেটর হচ্ছে কি D2O বা ভারী জল বা গ্রাফাইট, এগুলো হচ্ছে কি মডারেটর। তাহলে এখানে যে মন্থর করা যায় কার মধ্যে দিয়ে পাঠাতে হবে, জলের মধ্যে, কোনো জায়গায় বলে থাকবে হয়তো ভারী জল বা জলের মধ্যে দিয়ে পাঠিয়ে। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন নাম্বার 12, খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, এবং কনসেপচুয়াল কোশ্চেন আছে। কি বলছে দেখে নাও, স্থিরাবস্থা থেকে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করছে, দুহিতা নিউক্লিয়াসের প্রতিক্ষিপ্ত বেগ কত হবে? দুহিতা নিউক্লিয়াসের প্রতিক্ষিপ্ত বেগ কত হবে? খুবই সুন্দর দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করব, এটা ভরবেগ সংরক্ষণ সূত্র কনসেপ্টটা এখানে ইউজ আছে। ওকে, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে বোঝাও, চিন্তার কোনো বিষয় নেই। কোশ্চেন নাম্বার 12, আগে অপশানগুলো লিখে নিই। অপশান এ, অপশান এ কি আছে, 2v বাই a প্লাস 4। অপশান বি কি বলছেন, 2v বাই a প্লাস 4। অপশান এ এবং অপশান বি দেখেন দুটোই সেম আছে। অপশান বিও আছে 2v বাই a প্লাস 4। অপশান সি, অর্থাৎ এখানে অপশান এ এবং অপশান বি দুটোই সেম। অপশান সি দেখেন 4v বাই a মাইনাস 4। অপশান ডি দেখে নাও 4v বাই a প্লাস 4। তো এখানে অ্যাকচুয়ালি একটা অপশন হওয়া উচিত প্লাসে, একটা অপশন হচ্ছে মাইনাসে হওয়া উচিত। ওকে, একটা মাইনাস একটা প্লাস। তাহলে একটা নিউক্লিয়াস হলাম, একটা নিউক্লিয়াস আছে ZA। ওকে, ZA। তাহলে নিউক্লিয়াসটা মানে তার নিউক্লিয়াস বিভাজিত হওয়ার আগে বা বিস্ফোরিত হওয়ার আগে বা সেখান থেকে আলফা কণা বেরোনোর আগে মোট ভরবেগ কত হবে? P = 0, তাই না? এখানে মোট ভরবেগ কত হবে? 0 হবে। কারণ দেখে নাও এখানে কি আছে, নিউক্লিয়াসটা স্থির অবস্থা আছে, কোনো এখানে গতিশীলতা নেই। তাহলে এখানে নিউক্লিয়াসের মোট ভরবেগ 0। তাহলে এখান থেকে তারপরে যখন এখান থেকে একটা আলফা কণা ভি বেগে বেরিয়ে যাবে, তা আলফা কণা বেরিয়ে যাচ্ছে মানে কি, ভর সংখ্যা কত কমবে? তার বাদ বাকি যে নিউক্লিয়াসটা পড়ে রয়েছে তার ভর সংখ্যা কমবে কত দেখে নাও। তাহলে x = a মাইনাস 4। তাহলে টোটাল যে নিউক্লিয়াসের ভর হবে, দেখেন নিউক্লিয়াসের ভর যদি আমরা ধরি m, তাহলে m থেকে কী করবে, a মাইনাস 4 কমে যাবে, তাই না? তাহলে ভর সংখ্যা হবে কি a মাইনাস 4। তাহলে আমি যদি জেনারেল ভর ধরি, তাহলে একটা আলফা কণার ভর কত দেখে নাও, হিলিয়াম, আমি যদি আলফা কণা হচ্ছে কি Di নিয়ে হিলিয়াম কণা, ওকে 2,4। তাহলে এর ভর কত, যদি একটাই ইলেকট্রনের, ভালো করে দেখে নাও, একটা নিউক্লিয়ার, আমি ইলেকট্রন একটা প্রোটন নিউট্রন না বলে একটা নিউক্লিয়ার, একটি এখানে লিখবে, ধরি একটি নিউক্লিয়নের ভর হচ্ছে স্মল m। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ক্রিটিক্যাল টাইপের লাগতে পারে এই কোশ্চেনটা, কিন্তু আমি বলছি এটা খুবই সহজ, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথম থেকে একদম ডিটেলস এই কোশ্চেনটা বোঝাবো, চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও, একটা জিনিস বুঝে নাও, তেজস্ক্রিয় বিভাজন হওয়ার আগে বা বিঘটন হওয়ার আগে নিউক্লিয়াসটা কি আছে, ওখান থেকে কোনো আলফা কণা বেরিয়ে নেই, অর্থাৎ এখান থেকে এটা নিউক্লিয়াস। তার নিউক্লিয়াসটা আমার কি স্থির অবস্থায় আছে, এর মধ্যে কোনো নিউক্লিয়ার বেরোয়নি, তাই না? তা যেহেতু নিউক্লিয়ার কোনো বেরোয়নি, যেমন কি বন্দুকের ভিতরে যেমন বুলেট থাকে, তো ফায়ারিং করার আগে কি বন্দুক আর বুলেট পরস্পর কী থাকে, স্থির অবস্থায় থাকে, তার তখন ভরবেগ কি 0 হয়। তো এটা হলো প্রাথমিক ভরবেগ। তো তেজস্ক্রিয় বিঘটন হওয়ার আগে, তেজস্ক্রিয় বা আলফা কণা নির্গত হওয়ার আগে বলতে পারি, আলফা কণা নির্গত হওয়ার আগে, আলফা কণা নির্গত হওয়ার আগে ভরবেগ P = 0। ওকে, Pi ইনিশিয়াল, ওকে 0 ছিল। টোটাল এ সংখ্যক কি ছিল, এ সংখ্যক নিউক্লিয়ন ছিল। প্রথমে কি আছে, এর নিউক্লিয়ন কত ছিল, এ সংখ্যক, ভর সংখ্যা কি এ, ভর সংখ্যা এ মানে হচ্ছে এ সংখ্যক কি আছে, নিউক্লিয়ন, অর্থাৎ প্রোটন আর নিউট্রন মিলে আছে। এবার এখান থেকে কি হচ্ছে,
একটা আলফা কণা বেরিয়ে গেছে। আলফা কণা মানে হচ্ছে কি, আলফা কণা হচ্ছে দ্বিআয়নীয় হিলিয়াম কণা, অর্থাৎ 4টে নিউক্লিয়ন। ওকে, তার মানে আলফা কণা বেরিয়ে গেছে মানে কি 4টে নিউক্লিয়ন বেরিয়ে গেছে। একটা নিউক্লিয়নের ভর কত হচ্ছে m, তার 4টে নিউক্লিয়নের ভর কি 4m। তাহলে এখান থেকে কি টোটাল ভর থেকে 4m ভর বেরিয়ে গেছে। তাহলে বাদ বাকি কত ভর আছে, তাহলে এখন নিউক্লিয়ন সংখ্যা কত a-4। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। টোটাল আমার নিউক্লিয়ন সংখ্যা কত আছে a সংখ্যক নিউক্লিয়ন আছে। তা মানে এটা আলফা কণা নির্গত হওয়ার আগে টোটাল a সংখ্যক আমার নিউক্লিয়ন আছে। ওকে, একটা নিউক্লিয়নের ভর স্মল m, তার টোটাল নিউক্লিয়াসের ভর কি হবে am। বুঝতে পারছো কি ব্যাপারটা, ভালো করে বুঝে নাও। একটা নিউক্লিয়নের ভর যদি m হয় তাহলে a সংখ্যক নিউক্লিয়নের ভর কত হবে a ইন্টু m। এটা হচ্ছে কি টোটাল নিউক্লিয়াসের ভর, এটা হচ্ছে কি নিউক্লিয়াসের ভর। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। ওকে, তাহলে এটা আমার একটা নিউক্লিয়নের ভর হচ্ছে m, a সংখ্যক নিউক্লিয়ন আছে, তার টোটাল ভর হবে কি a ইন্টু m। ওকে, এটা নিউক্লিয়াসের ভর। প্রাথমিক অবস্থায় মোট ভর ক্যাপিটাল M ইকুয়াল টু a ইন্টু m, এইটা ছিল মোট ভর। এবার যখন আলফা কণা বেরিয়ে গেছে তাহলে কটা আলফা কণা মানে হচ্ছে কি দ্বিআয়নীয় হিলিয়াম কণা, তাহলে এখানে কটা নিউক্লিয়ন বেরিয়ে গেছে, তাহলে এখানে 4টে নিউক্লিয়ন বেরিয়ে গেছে। তার মানে 4m বাইরে বেরিয়ে গেছে। কত বেগে বেরিয়েছে v, এটা বেরিয়েছে কত স্মল v বেগে। ওকে, আর এখানে কটা নিউক্লিয়ন আছে, এর বাদ বাকি যত নিউক্লিয়ন পড়ে আছে তার ভর কত a-4, অর্থাৎ এ থেকে 4টে ভর বাদ দেবো স্মল m। তাহলে এতটা নিউক্লিয়ন এখন পড়ে আছে। তাহলে ধর এটার বেগ কি আলফা কণার বেগটা হচ্ছে কি স্মল v, তাহলে এখন বাদ বাকি কণাটার বেগ কত হবে দেখে নাও। তাহলে বাদ বাকি বলতে ধরি, এখানে লিখে দেবে, ধরি বাকি নিউক্লিয়াসের ভর, বাকি নিউক্লিয়াসের বেগ হচ্ছে কি ক্যাপিটাল। প্রত্যেককে বেগ বলছে, কারণ ভর বেগ অনুযায়ী ভরবেগ সূত্র নেই, অতএব ভরবেগ সংরক্ষণ সূত্রানুযায়ী তাহলে কি হবে দেখে নাও। তাহলে প্রাথমিক ভরবেগটা কত ছিল 0, তারপর দেখে নাও তাহলে নিউক্লিয়াস এর ভরটা কত হচ্ছে a-4 ইন্টু স্মল m, এর বেগটা কত ক্যাপিটাল V, মাইনাস এইটার কত হচ্ছে দেখে নাও এর ভর 4m ইন্টু স্মল v। তাহলে দেখে নাও আমি যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে বা a-4 ইন্টু স্মল m ক্যাপিটাল V ইন্টু 4m স্মল v। তাহলে এই m কাটবে, তাহলে বা ক্যাপিটাল V ইকুয়াল টু 4v বাই a-4। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে দেখো না। তাহলে প্রতিক্ষেপ বেগটা কি v ইকুয়াল টু 4v মাইনাস a-4। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। আর দেখে না কত সহজে বেরিয়ে গেল। তাহলে অপশনটা হচ্ছে কি দেখে না অপশন সি। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। বন্দুকের প্রতিক্ষেপ বেগ যেইভাবে ঠিক সেম টু সেম সেইভাবে আমরা কিন্তু করলাম। তাহলে v ইকুয়াল টু 4v বাই a-4। তাহলে দেখে না ভর বেগের সংরক্ষণ সূত্রটা আমরা প্রয়োগ করে এটা করলাম। যদি কোনো ডাউট থাকে এটা আর একবার এই কোশ্চেনটা দেখবে, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 30 নম্বর কোশ্চেনটা দেখো না কি বলছে এখানে। যদি একটি পিএন সংযোগ বিপরীত বায়াসে থাকে তবে অপশন এ কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, অপশন বি নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়, অপশন সি নিঃশেষিত অঞ্চল হ্রাস পায়, অপশন ডি বিভব প্রাচীরের উচ্চতা হ্রাস পায়। কোনটা সঠিক হবে দেখে নাও। খুবই সুন্দর কোশ্চেনটা আছে দেখে নাও। তাহলে কনসেপ্টটা দেখে নাও কি বলতে চাইছে এখানটায়। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, পিএন জাংশন বিপরীত বায়াসে থাকলে, পিএন জাংশন ডায়োড পিএন বিপরীত বায়াস মানে হচ্ছে কি পি কে পজিটিভ, পি কে নেগেটিভ আর এন কে পজিটিভ। তাহলে কি হবে দেখেন, বিপরীত বায়াস থাকলে কি হবে, এখানে যা হোল ছিল সেই হোলগুলো এইদিকে ব্যাক করবে, আর এখানে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো এদিকে ব্যাক করবে। তাহলে যে ডিপ্লেশন রিজিয়ন ছিল সেই রিজিয়নটা কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
তাহলে এর বেদটা কি, রিপ্লেসের রিজিয়ন যে অঞ্চলটা আছে তার বেদটা বৃদ্ধি পাবে। আর এখানে যে কারেন্ট প্রবাহিত হবে এটা সঠিক নয়, কারণ কারেন্ট প্রবাহ হবে সেটা কি মাইনরিটি ক্যারিয়ার জন্য। যদি আমরা লেখচিত্রটা দেখি পিএন জাংশন ডায়োডের, সেটা ছিল কি এইভাবে। তাহলে এটা যে আমি যদি এটা বিপরীত বায়াস, তাহলে বিপরীত বায়াসে কি অল্প পরিমাণ কারেন্ট পাওয়া যাবে, সেটা কি পি এবং এন সাইটের যে মাইনরিটি ক্যারিয়ার আছে তার জন্য। তাহলে এখানে সঠিকটা কোনটা হচ্ছে দেখে নাও, যেহেতু বাহকগুলো বা ক্যারিয়ারগুলো সব বিপরীত দিকে ব্যাক করছে, তাহলে এই ডিপ্লেশনের অঞ্চলটা কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি অপশন বি, নিঃশেষিত অঞ্চলটা বৃদ্ধি পায়। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার, নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পাবে। তাহলে পিএন জাংশন ডায়োড যদি ফরওয়ার্ড রিভার্স বায়াসে থাকে বা বিপরীত বায়াসে থাকে, তাহলে পিএন জাংশন মানে ডিপ্লেশন রিজিয়ন অঞ্চলটা কি হবে, ধীরে ধীরে বাড়বে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 14 এবং লাস্ট কোশ্চেন এটাই। কি বলছে দেখে নাও, নিচের কোন ডায়োডটি বিপরীত বায়াসে আছে? খুবই সুন্দর কোশ্চেন দেখো, নিচের কোন ডায়োডটি বিপরীত বায়াসে আসছে। তো ছবিটা তোমাকে দেখতে হবে। এরকম টাইপের কোশ্চেন একটা পরীক্ষায় পড়তেই পারে, কারণ এই কোশ্চেনটা অনেকবার আছে, অনেক জায়গায় রিপিট হয়েছে দেখবে, বিশেষ করে সেই জন্য এইরকম টাইপের কোশ্চেনটা একটা অবশ্যই করে রাখবে। ছবিটা কি কি দিয়ে আছে দেখে নাও। প্রথমে কি এটা দিয়ে আছে, তারপর একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অপশন এ। অপশন বি এখানে কত বলছে দেখেন, এটা হচ্ছে +5 ভোল্ট +10 ভোল্ট। ওকে, +10 ভোল্ট +5 ভোল্ট। তারপরে দেখেন কি আছে অপশন বি, একই ছবি। তারপরে কি দেখেন -12 ভোল্ট। ওকে, -12 ভোল্ট আর -5 ভোল্ট। ওকে, -12 ভোল্ট -5 ভোল্ট। অপশন সি, অপশন সিটা দেখেন কি বলেছে, গ্রাউন্ড করা আছে এখানটায়। তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে -10 ভোল্ট। অপশন ডি, অপশন ডিটা কি বলছে দেখে নাও, এটা গ্রাউন্ড করা আছে। ওকে, কি বলেছে এখানে +5 ভোল্ট +5 ভোল্ট। তাহলে এর মধ্যে কোনটা কি আছে, বিপরীত বায়াসে আছে। কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, নিচের কোন ডায়োডটি বিপরীত বায়াসে আছে। ওকে, রিভার্স বায়াসে আছে। তাহলে আমাকে দেখানো কোনগুলো ফরওয়ার্ড বায়াসে আছে দেখে নাও। কি করে বুঝো কোনটা বিপরীত কোনটা ফরওয়ার্ড? দুদিকে যে পজিটিভ আছে, দেখুন পি সাইডে পজিটিভ, এন সাইডে পজিটিভ। তা সেক্ষেত্রে আমরা কি করে যাচাই করব, যদি যেই সাইডের নেগেটিভ সাইডে দেখেন, নেগেটিভ সাইডে পজিটিভিটি যদি বৃদ্ধি পায় সেটা বিপরীত বায়াসে আছে, বা পজিটিভ সাইডে যদি নেগেটিভ বৃদ্ধি পায় তাহলে রিভার্স বায়াসে আছে। ওকে, তাহলে দেখে নাও। তাহলে এখানে কি হচ্ছে, পি সাইডে দেখে নাও, যদি আমি পি নেন সাইডে পজিটিভ আছে, পি সাইডে পজিটিভ আছে, তাহলে কোনটা নেবো? তাহলে দুটোকে মাইনাস করবো। 5 দুটোকে বাদ দিচ্ছে, তাহলে 5 যদি বাদ দিই তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 আর এটা 5 প্লাস। ভালো করে দেখুন, আমি যদি 5 মাইনাস করে দুটো দেখি, এটা 0 এটা 5 +5 যদি বাদ দিই, এখানে +5 বাদ দিলে 0, এটা হচ্ছে কি +5। তাহলে এন সাইডে 0 আর পি সাইডে পজিটিভ, তাহলে কি এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস আছে। নেক্সট নেগেটিভ দেখে নাও, তাহলে এখানে যদি আমি বাদ দিই কার, এটা এন সাইড এটা পি সাইড, তাহলে পি সাইডে নেগেটিভ আছে, এন সাইডে নেগেটিভ আছে, তাহলে কোন দিকে নেগেটিভিটিটা বেশি? তাহলে পি সাইডের তুলনায় এন সাইডের নেগেটিভিটিটা বেশি, ঋণাত্মকতা বেশি। তাহলে এন সাইডের ঋণাত্মকতা বেশি হলে সেটা কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে এইটাও ফরওয়ার্ড বায়াস। এটা দেখে নাও, এখানে 0 গ্রাউন্ড মানে কি 0, আর এটা নেগেটিভ, তাহলে এন সাইডে নেগেটিভ আছে, এটা পি সাইডে 0 আছে, তাহলে এন সাইডে ঋণাত্মকতা বেশি হলে সেটা কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। আর এখানে দেখে নাও, এন সাইডে পজিটিভ আছে আর পি সাইডে 0 আছে, আর যেখানে এন সাইডে নেগেটিভ হওয়ার কথা কিন্তু সেখানে এন সাইডে কি আছে, এখানে এন সাইডে পজিটিভ আছে আর এটা 0, তাহলে এখানে এইটাই হচ্ছে কি রিভার্স বায়াস আছে। যেহেতু এন সাইডে পজিটিভটা বেশি, পি সাইডের পজিটিভের তুলনায় পি সাইডে কি 0 আর এন সাইডে পজিটিভ, তাহলে পি সাইডের তুলনায় এন সাইডে পজিটিভিটি বা ধনাত্মকতা বেশি হওয়ার জন্য তাহলে এই অপশন ডিটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখে না, আজকে যে 14টা এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করে দিলাম তোমাদের,
কেমন লাগলো সেইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।